এটাই হচ্ছে ভারতবর্ষের সর্বশেষ বা অন্তিম স্টেশন কিন্তু রেলওয়ের, লালগোলায়। তাই চলতে পথে দুদিন থামিলা। বাকি সব স্টেশনে এই ট্রেনের 1 মিনিট 2 মিনিট করে হল্ট থাকলে, তবে এই স্টেশনে কিন্তু এই ট্রেনের সব থেকে বেশি সময়ের হল্ট রয়েছে 5 মিনিট। সাধের মালা রইল পরে, সাধের মালা রইল পরে, রইব না আর। এটাই হচ্ছে সেই পদ্মা নদী, আর সেই পদ্মা নদীর পাড়েই আমি দাঁড়িয়ে রয়েছি। বন্দে মাতারাম এই স্থান থেকেই কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারামের সহ সূচনা করেছিলেন। গুড মর্নিং ফ্রম কলকাতা স্টেশন। আবারও একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ মার্চ মাসের 25 তারিখ। তবে আজকে গন্তব্য এই কলকাতা স্টেশন থেকে ভারতবর্ষের অন্তিম স্টেশন লালগোলাতে। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 6টা বেজে 10। আমাদের ট্রেন রয়েছে কলকাতা স্টেশন থেকে 13113 হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটা কিনা প্রতিদিনই এই কলকাতা স্টেশন থেকে 6টা বেজে 50 মিনিটে ছেড়ে 11টা বেজে 5 মিনিটে কিন্তু আমাদের পৌঁছে দেবে লালগোলা, যেটা কিনা ভারতবর্ষের সর্বশেষ স্টেশন। আর এই কলকাতা থেকে আজ আমরা পৌঁছে যাবো সেই লালগোলাতে এবং একদিনের সফরে বেরিয়ে পড়েছি। আর লালগোলাতে গিয়ে একদিনের এক্সপ্লোর করবো এবং যা যা অভিজ্ঞতা হবে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো আপাতত কলকাতা স্টেশনের ভেতরে প্রবেশ করা যাক এবং কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেস দিল সেটাও দেখতে হবে। আর হ্যাঁ, বলে রাখি আজ কিন্তু আমি জেনারেলে সফর করতে চলেছি, তো তার আগে আমাকে কাউন্টার থেকে টিকিটও কাটতে হবে। এই মুহূর্তে 6টা বেজে 22 আর টিকিট করে নিলাম টিকিট কাউন্টার থেকে। জেনারেল টিকিট পড়লো আমাদের কিন্তু লালগোলা পর্যন্ত 85 টাকা। আর এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনটাই হচ্ছে 13113 হাজারদুয়ারি এক্সপ্রেস। পুরোটাই কিন্তু এখন অবধি আইসিএফ কোচ, তবে বেশ কিছু দিনের মধ্যে কিন্তু এটাও এলএসবি হতে চলেছে। তোমাদের বলে রাখি, যেহেতু জেনারেল কিন্তু সামনে হয় নাহলে পেছনে হয়, আমি যাচ্ছি একদম সামনের দিকে। আর এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এসি চেয়ার কার, সব এসি চেয়ার কার। ঠিক সামনে রয়েছে সিটিং এবং তার সামনে রয়েছে জেনারেল। এই হচ্ছে এখানে কিন্তু সেকেন্ড ক্লাস, তোমাদের বলে রাখি। ওদিকে হচ্ছে চেয়ার কারের পরে এগুলো কিন্তু আনরিজার্ভ মানে জেনারেল কম্পার্টমেন্ট মানে কিন্তু ভিড় যেমনটা হয়ে থাকে তেমনই শুরুতে সকাল সকাল কিন্তু ভিড়। এবার কতটা ভিড় রয়েছে তোমাদের দেখাই। এই হচ্ছে জেনারেলের অবস্থা, দেখো পুরো ভর্তি। জেনারেল কম্পার্টমেন্ট কাকে বলে? সবসময় ভিড় থাকে, যেহেতু আনরিজার্ভ। ট্রেন ঢোকার সাথে সাথে কিন্তু ভিড় জমে যায়, দেখো। আর এই হচ্ছে জেনারেলের অবস্থা। এই জেনারেল কম্পার্টমেন্ট সামনে দুটো রয়েছে এবং পেছনে দুটো রয়েছে। সামনের যা সিচুয়েশন দেখছি পুরো ভরে গেছে। আচ্ছা, তোমাদের বলে রাখি এই হাজারদুয়ারি এক্সপ্রেসে কিন্তু 4টে রিজার্ভেশন রয়েছে, D1 D2 D3, আর দুটো এসি চেয়ার কার রয়েছে আর 4টে জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে। তার মধ্যে দুটো যা দেখলাম সামনে পুরো ভরে গেছে। আমি এগোচ্ছি এবার পেছনের দিকে। ওই দিক দিয়ে আমি এলাম, সামনের দিকে আমাদের জেনারেল দেখালাম। একদম শেষের দিকেও 3টে জেনারেল আছে পরপর দেখতে পাচ্ছি। এই জেনারেলগুলোর কি অবস্থা একটু দেখি। আর যদি তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখাই তাহলে একটু দেখিয়ে নিই। এদিকে 1:1 আর এদিকে 4 জন করে 4:4। এগুলো পুরোটাই জেনারেল। আর এদিকে লাগেজ রাখার জায়গা রয়েছে, এদিকে লাগেজ রাখার জায়গা রয়েছে। তবে এখান থেকেও যাওয়া যায়, এদিকে আলাদাভাবে কাটাভাবে রয়েছে। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। কাটায় 6টা বেজে 50। সঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে দিল আর 6টা বেজে 50। আর আমাদের এই কলকাতা স্টেশন থেকে লালগোলা পর্যন্ত মাঝে হল্ট থাকছে এই ট্রেনের 10টা। আর প্রথম হল্ট হচ্ছে আমাদের ব্যারাকপুর 7টা বেজে 23 মিনিটে। আপাতত সিটে এসে বসে বললাম। আর এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্টের অবস্থা। জেনারেল কম্পার্টমেন্টে সফর করছি। তোমাদের বলে রাখি যে তোমরা একটু আগে আসার চেষ্টা করবে, তাহলে সিট পেয়ে যাবে। যেহেতু আনরিজার্ভ এটা, আগে এসে কিন্তু সিটটা নিতে হবে। পৌঁছালাম আমরা ব্যারাকপুর। আর ব্যারাকপুর থেকে মারাত্মক লেভেলের ভিড় উঠতে চলেছে আমাদের ট্রেনের মধ্যে। তোমাদের বলে রাখি ঐতিহাসিক স্থান, এখান থেকে কিন্তু মহাবিদ্যার সূচনা হয়েছিল। সালটা ছিল 1857। বর্তমানে ব্যারাকপুরে বিখ্যাত হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি, আমরা সকলেই জানি। জেনারেল কম্পার্টমেন্ট বলে দেখো জেনারেল কম্পার্টমেন্ট বলে দেখো সমস্ত কিন্তু ভরে গেল। আর ব্যারাকপুর থেকে বহু সংখ্যক মানুষ উঠে পড়লো। আর এই ব্যারাকপুরে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে মাত্র 1 মিনিট।
দাঁড়াবে না। নৈহাটিতে অফিসিয়ালি এই ট্রেনের কোনো হল্ট নেই, তবে নৈহাটিতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পড়লো আমাদের ট্রেন, আর বেশ কিছু মানুষ উঠে পড়লো যারা এতক্ষণ এই ট্রেনের মধ্যে ওঠার জন্য দাঁড়িয়েছিল। দৌড়চ্ছে 107-8 চলছে 110। সময় হচ্ছে 8:20। আমরা এসে পৌঁছলাম রানাঘাটে। তোমাদের বলে রাখি এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে, আর এই রানাঘাট স্টেশনের কোড হচ্ছে RHA। আর এই মুহূর্তে জেনারেল কম্পার্টমেন্টের অবস্থা এরকম, দেখো ঠিক এরকমটা। উপরে যে লাগেজ রাখার জায়গা ছিল সেগুলোতে কিন্তু মানুষ চড়ে বসেছে। এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টের অবস্থা। মোটামুটি তোমরা সফর করতে পারবে, যদি কলকাতা স্টেশন থেকে কেউ জার্নি করতে চাও তাহলে তো ফাঁকাই পাবে, তবে মাঝামাঝি থেকে যদি উঠে তাহলে কিন্তু এরকম একটা সিচুয়েশন। তাই চলতে পথে দুদিন থামিলা, গলে পড়িলাম আমি, গলে পড়িলাম। চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি, গলে পড়িলাম। আমার সাধের মালা রইল পরে, সাধের মালা রইল পরে, রইব 8:48। 96 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম আমরা কৃষ্ণনগর সিটিতে। আর কৃষ্ণনগর একাধিক কারণে বিখ্যাত, এখানকার মাটির পুতুল থেকে আরম্ভ, আর এখানের মাটির পুতুল কিন্তু বিখ্যাত। এছাড়াও কৃষ্ণনগরে 12 দোলের মেলা, কৃষ্ণনগর রাজবাড়ি, এছাড়া জগদ্ধাত্রী পুজো থেকে আরম্ভ করে কৃষ্ণনগরের একাধিক জায়গা তোমরা ঘুরে দেখতে পারো। এবং আমিও বহুবার কৃষ্ণনগরে এসেছি, আর এখান থেকে কিন্তু মায়াপুরেও যাওয়া যায়। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে এই কৃষ্ণনগর থেকে মায়াপুর ভিডিও দেখিয়েছি কিভাবে যেতে হয়। আর এই মুহূর্তে আমাদের কৃষ্ণনগরের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, আর 2 মিনিটের হল্ট রয়েছে, আর টিকিট চেক হচ্ছে। বাইরে দেখছি চেকার ঘুরে বেড়াচ্ছে। ঘড়ির কাটায় সময় হচ্ছে 9:34, আর সময় ছিল আমাদের 9:30। এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। আর এই সেই দুঃখ বেদনায় জর্জরিত পলাশীর প্রান্তর, ইতিহাসে মোড়া স্বর্ণাক্ষরে লেখা সেই স্থান। কাটায় 10:16। তো বন্ধুরা এসে পৌঁছালাম আমরা বহরমপুর কোর্টে, আর এখানেই কিন্তু ম্যাক্সিমাম ট্রেনের লোক নেমে পড়লো। আর এখান থেকেই এবার আমরা চলে যাবো ঠিক সামনের দিকে। এরপরে হচ্ছে মুর্শিদাবাদ। তোমাদের বলে রাখি এখানে কিন্তু এই ট্রেনের 5 মিনিটের হল্ট রয়েছে। বাকি যে স্টেশনগুলোতে ছিল সেগুলোতে 2 মিনিট 1 মিনিট থাকলেও এই স্টেশনে কিন্তু এই ট্রেনের সব থেকে বেশি সময়ের হল্ট 5 মিনিট। লালগোলা প্যাসেঞ্জার। আমরা রয়েছি হাজারদুয়ারি এক্সপ্রেস, আর এই যে এসে ঢুকলো শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার। দুটোই কিন্তু ICF হলুদ রঙের।
বহরমপুর কোর্ট যাওয়ার পর এই হচ্ছে বর্তমানে জেনারেল কম্পার্টমেন্টের সিচুয়েশন। ফাঁকা হয়ে গেল, এই সিটগুলো পুরো ফাঁকা বলতে গেলে। দেখে না, বহরমপুর কোর্ট এখানেই কিন্তু ম্যাক্সিমাম লোক নেমে যায়, এরপর পুরোটাই ফাঁকা, যেমনটা তোমাদের দেখালাম। দশটা বেজে 29। ওয়েলকাম টু মুর্শিদাবাদ, নবাবের শহর। আর এই মুর্শিদাবাদে মানুষদের ভিড় জমায় কিন্তু শীতকালে, এছাড়া সারা বছরই ভিড় জমায় যারা ইতিহাস প্রেমী আছে, যারা ইতিহাসকে বোঝে, ইতিহাসকে ভালোবাসে, ইতিহাসের টানে কিন্তু এই মুর্শিদাবাদে চলে আসে। আর এই মুর্শিদাবাদেই রয়েছে হাজারদুয়ারি প্যালেস, যার নাম অনুসারে আমাদের এই ট্রেনের নাম হাজারদুয়ারি এক্সপ্রেস। আজ জার্নি করছি হাজারদুয়ারি এক্সপ্রেসে, সবে মাত্র মুর্শিদাবাদ ক্রস করলাম। তো একটি ভাই আমার কাছে এসছে, ভাই কিন্তু আমার সাবস্ক্রাইবার, যে বলে এলো কোথা থেকে উঠলে ভাই? মুর্শিদাবাদ থেকে। ভিডিও তোমার আমার দেখা হয়, কেমন লাগে ভিডিও? অনেস্ট বলো, অনেস্ট বলো। সব জায়গাতেই দেখে বলছে। কোথায় যাওয়া হবে? ভগবানগোলাতে যাওয়া হবে। তবে আমাদের গন্তব্য কিন্তু লালগোলা। এভাবেই কিন্তু যাত্রাপথে অনেকের সাথে দেখা হয়ে যায়, এটা ভালোও লাগে একদিক। করছি আমরা জিয়াগঞ্জ, আর এই জিয়াগঞ্জ কিন্তু বিখ্যাত গায়ক অরিজিৎ সিং এর বাড়ি এই জায়গাতেই কিন্তু। আর এরপরে ঢুকছে ভগবানগোলা, ভগবানগোলা হয়ে আমরা ঢুকে যাবো লালগোলা। ঘড়ির কাঁটায় 11টা বেজে 4। তো বন্ধুরা, ফাইনালি 224 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম আমরা লালগোলাতে, ভারতবর্ষের সর্বশেষ স্টেশন বলতে গেলে। আর এই হচ্ছে লালগোলা। লালগোলার এই মুহূর্তে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। তোমাদের বলে রাখি, এর আগে আমি মুর্শিদাবাদ অবধি জার্নি করেছিলাম, তবে এবারে এই হাজারদুয়ারি এক্সপ্রেসের সর্বশেষ স্টেশন এবং তার সাথে ভারতের সর্বশেষ স্টেশন লালগোলাতে এসে পৌঁছালাম। তো চলো, আপাতত এই জায়গাটা এই মুহূর্তে এখন ঘুরে দেখবো। তার সাথে বলে রাখি তোমাদেরকে, এই ট্রেনটাতেই করে কিন্তু আমরা আবারও বাড়ি ফিরবো। এটা এখান থেকে ছাড়বে 4টে বেজে 50 মিনিটে। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আর এই যে ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভার দিয়ে আমাদেরকে পার হতে হবে ওপারে। ভারতবর্ষের অন্তিম স্টেশন বলে কথা লালগোলা, তবে তেমন জনমানব নেই। আর এখান থেকে কিন্তু লালগোলা প্যাসেঞ্জারও ছাড়ে এবং লালগোলা ইএমইউ ট্রেনও চলে। তোমাদেরকে দেখাই, সেই ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে 1 নম্বরে, আই থিঙ্ক, যা দেখছি। দেখা এই যে 1 নম্বর থেকে ছাড়লো এই মুহূর্তে লালগোলা প্যাসেঞ্জার। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 11টা বেজে 18। এটাই হচ্ছে লালগোলা প্যাসেঞ্জার। এটা ছেড়ে দিল, এটা পৌঁছে যাবে ডিরেক্ট কিন্তু শিয়ালদা। আর 11টা বেজে 18 ছাড়লো এখান থেকে। চলে এলাম লালগোলা স্টেশনের বাইরে। প্রথমবার যেহেতু বলেছি, এখানে কী কী রয়েছে সেটা তেমন আমার জানা নেই, তবে এবার জানতে হবে। তবে স্টেশনের বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি একটি মন্দির রয়েছে। লালগোলা একদম স্টেশন, ঠিক ওই দিকটাতে মন্দির রয়েছে। আর ঠিক স্টেশনে ঢোকার মুখে রয়েছে এদিকে টিকিট কাউন্টার। লালগোলা স্টেশন থেকে বেরিয়ে টোটোতে চড়ে বসলাম এবং স্টেশনের পাশে ভালোই ডেভেলপ দেখতে পাচ্ছি, সব কিছু দোকানই রয়েছে। এই টোটো করেই আপাতত ঘুরে দেখবো এই লালগোলায় কয়েকটি জায়গা রয়েছে ঘুরে দেখার মতো। সেই জায়গাগুলোই কিন্তু আজ কভার করবো এবং তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, সর্বপ্রথম এসে পৌঁছালাম লালগোলা স্কুলে। এই যে এটা হচ্ছে লালগোলা স্কুল, লালগোলা এমএন একাডেমি এই স্কুল। আর স্কুলের সামনেই রয়েছে খেলার মাঠ। তোমাদেরকে দেখাই, যখন এলাম লালগোলা ঘুরতে, যতটা পারছি ততটা তোমাদের সামনে তুলে ধরছি এবং নিজেও প্রথমবার সেভাবে একটু দেখে, যেহেতু আমি নিজেও প্রথমবার একটু ঘুরে দেখে নিচ্ছি। আর এই হচ্ছে মাঠ, আর মাঠের ও প্রান্তে কিন্তু আই লাভ লালগোলা লেখা রয়েছে। আর ওইদিকে কোথাও একটা হরিনাম সংকীর্তন চলছে, যে আই লাভ লালগোলা।
দাদার কথা হিসেবে স্কুলের বয়স কিন্তু 100 পার, মানে সেঞ্চুরি ক্রস করে ফেলেছে। আমরা এসে পৌঁছলাম মুক্ত জেলে। এখানে কিন্তু কয়েদিদের মুক্ত অবস্থায় রাখা হয়ে থাকে। এই হচ্ছে তার গেট, আর এখান থেকে আমরা এন্টার করলাম, আর এই হচ্ছে তার পরিসর। ওপেন এয়ার কারেকশনাল হোম বা মুক্ত জেল কেন বলা হয়ে থাকে, এখানে কিন্তু কয়েদিদের মুক্ত অবস্থায় রাখা হয়ে থাকে। তোমাদের বলে রাখি, দূর দূরান্ত থেকে কয়েদিদের এনে কিন্তু রাখা হয়। আর এইখানে রাখা হয় কখন? প্রায় 12 বছর 14 বছর জেল খাটার পর যদি তাদের রিপোর্ট ভালো থাকে তবেই কিন্তু তাদেরকে এখানে এনে রাখা হয়। আর এখানে একটা সিস্টেম রয়েছে, তাদেরকে সকাল 6টার সময় ছেড়ে দেওয়া হয় রাত 8টা পর্যন্ত। তারা বাইরে গিয়ে তাদের কাজকর্ম করে ঘুরে আবারও এই জেলের মধ্যে কিন্তু তারা চলে আসে। সেই জন্যই কিন্তু এটা ওপেন এয়ার কারেকশনাল হোম বা মুক্ত জেল যাকে বলা হয়ে থাকে। আমরা ও প্রান্ত থেকে এলাম, এদিকেও কিছু বাড়ি রয়েছে আর এদিকেও কিছু বাড়ি রয়েছে। এই বাড়িতেই কিন্তু কয়েদিরা থাকেন। এই যে পুরো পরিসর জুড়ে দেওয়াল দিয়ে ঘেরা রয়েছে, এবং আমরা সামনের দিকে এগোচ্ছি কালীবাড়ির দিকে। আর এখানে কিন্তু বেশ কয়েকটি মন্দির রয়েছে, এখানে একটি রয়েছে, ওদিকে একটি রয়েছে। এই যে চৈতন্যময়ী শৃঙ্খলিত রাজেশ্বরী কালী মাতা, লালগোলা লেখাই রয়েছে। বন্দে মাতারাম। তাই চলতে পথে দুদিন থামিলা, ভালোবাসার মালা আমি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। চলতি পথে দুদিন থামিলা, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম। স্নিগ্ধ এই জায়গাটা, এটাই হচ্ছে রাজেশ্বরী কালীমাতার মন্দির। আর এখান থেকেই কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারমের সহ সূচনা করেছিলেন। সেই জন্য গেটের মধ্যেই লেখা রয়েছে বন্দে মাতারম। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তবে প্রচুর মানুষজন আসছে মায়ের পুজো দিতে, মায়ের কাছে মাথা ঠেকাতে। আর ঠিক এর সামনেই রয়েছে মুক্ত জেল। রাজেশ্বরী মা কালীর মন্দির তোমাদেরকে দেখালাম, আর ঠিক তার অপোজিটেই রয়েছে রানী কুঠির। এই দেখো, এই মুহূর্তে বর্তমানে বন্ধ রয়েছে, তবে এই হচ্ছে রানী কুঠির। তৎকালীন সময়ে বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ করে যারা আসতেন কিন্তু এই রানী কুঠিরেই থাকতেন। আর এখানে খুব সুন্দর পলাশ ফুল ফুটে রয়েছে। আর এই রানী কুঠিরে বসেই কিন্তু বাংলা সাহিত্যের বহু উপন্যাস কিন্তু বঙ্কিমচন্দ্র লিখে গিয়েছিলেন। এবার এই স্থান থেকে বেরিয়ে একদম শেষে চলে এলাম, যেখানে রয়েছে একটি বিল। এই মুহূর্তে মানে এক কথায় বর্তমানে পুকুর বলা যেতে পারে, তবে একদম শেষের দিকে। দেখো, এই হচ্ছে মুক্ত জেল। কালীবাড়ি পার হয়ে এই রাস্তাটা চলে গেছে সোজা এইদিকে। জানি না, যদিও বা আমি এখানে আগে আসিনি কোনোদিনও, তোমাদেরকে দেখাই এই মুহূর্তে জল কি রয়েছে এই বিলের মধ্যে একটু দেখবো। যেমনটা বলছিলাম ওই দিক দিয়ে দেখাচ্ছিলাম, এটা বিল। বর্তমানে এটা কিন্তু একটা ঘাট, তৎকালীন সময়ে এটা একটা বাঁধানো ঘাট ছিল। এটা এই মুহূর্তে প্রায় পরিত্যক্ত, জল নেই, বর্ষাকালে জলটা জমে যাব। রাজার ঘাট এখানকার লোকেরা বলে রাখছে, মানে যোগেন্দ্র নারায়ণের আমলের কথা। এই জায়গাটা কিন্তু তখন একটা পুকুর মতো ছিল, তবে এখানে কিন্তু এখন আর জল নেই, চারিদিক দিয়ে উঁচু। আর দেখে বোঝাই যাচ্ছে যে এটা একটা বিল বা খাল বা পুকুরের ন্যায়, কিন্তু অনেকটা বড় যা দেখতে পাচ্ছি। কি যাচ্ছে গো এগুলো? ভুট্টা, ভুট্টার আগা সব এগুলো নিয়ে আসা হচ্ছে ক্ষেত থেকে। কি কাজে লাগানো হবে এগুলো? জ্বালাবে নাকি কি করবে? গরুকে খাওয়াবে। বলছে বাংলাদেশ বর্ডার থেকে এগুলো নিয়ে আসছে, মানে ওই দিকটাই হচ্ছে বাংলাদেশ বর্ডার। এই যে রাস্তাটা চলে গেছে এদিকে সোজা, সেদিকে তো এগোবই। পলাশি থেকে ঘুরতে এসছো তো? দিদিরা পলাশি থেকে ঘুরতে এসছে। কেমন লাগছে দেখে? ভালো লাগছে লালগোলা? মানে পলাশির লোকজন এই মুহূর্তে ঘুরতে এসছে, আর আমরা সুদূর কলকাতা থেকে এসছি। তবে গরম বেশ রয়েছে। আর দিদিরাও অটো রিজার্ভ করে নিয়েছে, আমরা অটো রিজার্ভ করে নিয়েছি, নিয়ে এক একটা স্থান দেখে বেড়াচ্ছি এই মুহূর্তে। বন্ধুরা, এবারে আমরা চলেছি পদ্মা নদী দেখতে। এবারে গঙ্গা, ওপারে পদ্মা। আর এখানকার লোকাল ভাষা যাকে বলে খান্দুয়া, আমার যদিও বা জানা নেই সে আর এখানকার ভাষায় খান্দুয়া, যদিও বা আমার এর সম্পর্কে জানা নেই। তবে বলে রাখি, লালগোলা স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 8 কিলোমিটার। এই যে লালগোলা রঘুনাথগঞ্জ ঠিক এইদিকে। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে দুপুর 12টা। যেহেতু সকালে কিছু তেমন খাওয়া হয়নি, তাই আজ কিন্তু 12টায় ব্রেকফাস্ট সারতে হচ্ছে। এই মুহূর্তে নিয়ে নিয়েছি লালগোলাতে এসে লোকাল লুচি। এই যে খবরের কাগজে করে লুচি দিয়েছে, এবং তার সাথে কী দেয় সেটাও দেখার বিষয়। বলছে 5 টাকা করে কিন্তু পিস। চলে এসছে আমাদের এর সাথে যেটা থাকে সবজি টাইপের। কী দিয়েছে এটা? ঘুগনি রয়েছে। আচ্ছা, এর সাথে রয়েছে ঘুগনি। এই নিয়েই আপাতত ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি।
এই বাড়িগুলো দেখো রাস্তার লেভেলে, এটা হচ্ছে দোতলা, এর নিচে কিন্তু আরো একতলা রয়েছে ওই যে। আবার দেখো একটা ব্রিজ মতো করা হয়েছে এই রাস্তাতে ওঠার জন্য, এই ব্রিজে করে নিচে যেতে হবে। ভারতবর্ষের সর্বশেষ সীমানা বলতে গেলে সেই সীমানায় কিন্তু আমি রয়েছি, আর এখানে চিত্রটা কিছুটা হলেও ভিন্ন হওয়ারই কথা। এই যে গরুকে খাওয়ানো হবে বলে ভুট্টা গাছ নিয়ে যাওয়া হচ্ছে ক্ষেত থেকে কেটে, মাথায় করে দাদা কতগুলো গাছ একসাথে নিয়ে যাচ্ছে। আর এই যে এগুলো হচ্ছে সব কিন্তু খামার, দেখতে পাচ্ছি মানে মহিষরা সব শুকিয়ে আছে। আর এই মুহূর্তে লালগোলাতে বেশ ভালো গরম, আর মার্চ মাসের আজ 25 তারিখ, গরম পড়লো বলে কলকাতার থেকেও গরম বেশি লাগছে আমার এখন এখানে। দেখে মনে হচ্ছিল এটা একটা পঞ্চায়েত রাস্তা, তবে দাদা বলছে না, এটা কিন্তু বিএসএফ সংরক্ষিত রাস্তা, মানে বিএসএফ এটাকে তৈরি করেছে তাদের রক্ষণাবেক্ষণ এবং তারা যেহেতু মানে বর্ডার সিকিউরিটি ফোর্স যেহেতু তার আন্ডারে। তো বন্ধুরা এসে পৌঁছালাম পদ্মা নদী দেখতে, বেশ উঁচুতে রয়েছি, আর নদী প্রায় এই যে দেখো, আর ওপারেই কিন্তু বাংলাদেশ। আর এই মুহূর্তে যে নৌকা রয়েছে, জেলে ভাইরা যে মাছ ধরে বেড়ায়, সেই নৌকাগুলোতে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো রয়েছে। নিচের দিকে যাচ্ছি, বেশ উঁচু করে বাঁধানো রয়েছে জায়গাটা। এই হচ্ছে পদ্মা নদী, যদি দেখাই তোমাদেরকে, এইদিকে সকলে স্নান করছে পদ্মা নদীতে, সেদিকে আমি আর যাচ্ছি না। তবে এই যে জেলে ভাইদের নৌকা দেখা যাচ্ছে এইখানে, এখানে একটা, আর ওই যে একটা। আর এই পদ্মার পাড়ে যেমনটা তোমাদেরকে বলছিলাম প্রচুর ডিঙে নৌকা, আর এই নৌকাগুলোকে এই দেখো আলকাতরা লেপে দেওয়া হয়েছে, মানে নৌকা যখন চলে যাতে না ডুবে যায় সেজন্য কিন্তু আলকাতরা দেওয়া হয়ে থাকে। আর এগুলো সব ঘাট, এক একটা ঘাট। আর এই দেখো এই সমস্ত কিন্তু জাল, এই সব দিয়ে মাছ ধরা হয়। অলরেডি ওই যে একটা ডিঙে নৌকা এলো, মাছ পাওয়া গেল কিনা জানি না, যদিও একটু জিজ্ঞাসা করবো। দাদা এই পদ্মার এখান থেকে কি ইলিশ ওঠে? তোমরা ইলিশ পেয়েছো এখানে? ওই ইলিশ প্রতিদিনই পাচ্ছ? এখান থেকে বেরিয়ে পড়ছি, এটা কিন্তু পুরোটাই বিএসএফ এর এখতিয়ারের মধ্যে। ওই যে দেখা যাচ্ছে ওদিকে বিএসএফরা রয়েছে, আমাদের বেশিক্ষণ ভিডিও করাটা ঠিক হবে না, বেরিয়ে পড়ি। তোমরা এলে কিন্তু ঘুরে দেখতেই পারো এই পদ্মা নদীর পাড় থেকে আরম্ভ করে তোমাদেরকে মুক্তি জেল দেখালাম। এখানে তেমন কিছু ঘোরার মতো নেই, যে কটা রয়েছে উল্লেখযোগ্য এইগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা লালগোলাতে তেমন কোনো টুরিস্ট স্পট নেই, যে কটা টুরিস্ট স্পট আছে আশা করছি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। আর আমরা এই মুহূর্তে টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, রিজার্ভ করেই কিন্তু আমরা ঘুরছিলাম এতক্ষণ। আবারও ঘুরে ঘাটে চলে এলাম স্টেশনে, ঠিক সামনেই হচ্ছে লালগোলা স্টেশন। বাড়ি ফেরার পালা। তোমাদেরকে বলেইছি যে 4:40 আমাদের ট্রেন আছে হাজারদুয়ারি এক্সপ্রেস, সেটাতে করেই আমরা যাবো। তোমাদেরকে বলে নিই এবার টোটো ভাড়ার কথাটা। তোমরা যদি রিজার্ভ করো তাহলে কিন্তু ওই 250 থেকে 300-র মধ্যে পড়ে যাবে, তোমাদের এই কটা স্পট ঘুরিয়ে দেখিয়ে নেবে। তো চলো, কেমন লাগলো পর্বটা, ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি।